5 ইয়ার্স এলএলবি তে একটা সাবজেক্ট আছে সিটিজেনশিপ এন্ড ইমিগ্রেশন ল বলে। এবার এই সিটিজেনশিপ এন্ড ইমিগ্রেশন ল এটা কোনো স্ট্যাটিউটারি প্রভিশন না, বা এটা কোনো স্ট্যাটিউট নেই। দুটো সাবজেক্ট, কনস্টিটিউশনের পার্ট 2 যেটা আমরা সিটিজেনশিপ বলে ডিল করি, ফ্রম আর্টিকেল 5 টু আর্টিকেল 11, এবং সিটিজেনশিপ অ্যাক্ট 1955, 1955, এই দুটো আইন মিলে তৈরি হয়েছে এই সিটিজেনশিপ এন্ড ইমিগ্রেশন ল। এবার আজকের আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ অফ অ্যাকোয়ারিং সিটিজেন্স ইন সিটিজেনশিপ ইন ইন্ডিয়া। ভারতবর্ষের সিটিজেনশিপটা পাওয়ার যে হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ, ঐতিহাসিক কনসেপ্টটা কি ছিল, বা ইতিহাসটা কি ছিল আমাদের সিটিজেনশিপ পাওয়ার গল্পটা, বা এরকমও বলা যেতে পারে সিটিজেনশিপ অ্যাক্ট যেটা এসছে 1955, সেটার হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ কি ছিল। এবার যদি আমরা একটু বেসিক বেসিক নজরে দেখি, আমাদের ভারতবর্ষ স্বাধীন হয় কবে? 1947-এ। 1947 সনে ভারতবর্ষ স্বাধীন হয়, এবং আমরা কনস্টিটিউশন কবে পাই? 1950-এ। তাহলে মাঝখানে একটা গ্যাপিং দাঁড়াচ্ছে, 2 বছরের, 2 বছর 2.5 বছর একটা গ্যাপিং দাঁড়াচ্ছে। এই যে গ্যাপিংটা, এই গ্যাপিংটাকে আমরা বলি যে কনস্টিটিউশনাল পিরিয়ড। এই টাইমটাতে কনস্টিটিউশনটা তৈরি হয়। এন্টার কনস্টিটিউশনটা তৈরি হতে সময় লাগে 2 বছর 11 মাস 18 দিন। এইবার ব্যাপারটা হচ্ছে, যখন আমরা স্বাধীনতা পেয়েছিলাম, মানে ভারতবর্ষে প্রথম এই মানে চরকা, যেটা আমরা বলি গান্ধীজির চরকা দিয়ে এই অশোক স্তম্ভ লাগানো, যেটা প্রথম পতাকা উত্তোলন হয়েছিল আমাদের এখানে, সেটা 1947, এবং সেদিন আমরা পূর্ণ স্বরাজ বলেছিলাম। আমাদের নারা ছিল পূর্ণ স্বরাজ, এবং পূর্ণ স্বরাজ সেদিন আমরা পেয়েছিলাম। এইবার বিষয়টা হচ্ছে, সেদিন তো আমরা পূর্ণ স্বরাজ পেলাম, এবং আমরা কনস্টিটিউশন পেলাম 1950-তে। এই যে মাঝখানে যে টাইম পিরিয়ডটা, এই টাইম পিরিয়ডটা কিন্তু কোথাও না কোথাও ব্রিটিশ কলোনিয়াল রুলে আমাদের গভর্নমেন্টটা চলতো। কেন? কারণ সেই সময় একটা আইন ছিল ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। এই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, এই আইনটা আনলো কে? ব্রিটিশ গভর্নমেন্ট আনলো, এনে লাগু করলো কোথায়? ভারতবর্ষে লাগু করলো। কাদের উপরে? আমাদের উপরে, সিটিজেন্সদের উপরে। এবং লাগু করে কি বললো? যে সিটিজেনরা কিভাবে অ্যাকোয়ার হবে। এর মাঝখানে একটা টুইস্ট কি হয়ে গেল, 1947-এ যখন ভারতবর্ষ স্বাধীন হলো, সে অ্যাট দ্যাট মোমেন্ট ইন্ডিয়া এবং পাকিস্তান কিন্তু পার্টিশন হয়ে গেল। যখনই পার্টিশন হয়ে গেল, এবার কোশ্চেন দাঁড়াচ্ছে, সেই যে মানুষগুলো যারা ইন্ডিয়াতে ছিল, তখন তো অখণ্ড ভারতবর্ষ ছিল, তখন বাংলাদেশ তৈরি হয়নি, তখন পাকিস্তান তৈরি হয়নি, ভারতবর্ষটা অনেক বড় ছিল। এর মাঝখানে ভারতীয় কারা, ইন্ডিয়ান সিটিজেন্স কারা, সেই সময় দেখা গেল যেটা মাস ভাবে মাইগ্রেশন হলো, একটা কমিউনাল ভায়োলেন্স হলো। কমিউনাল ভায়োলেন্স বলতে এই রিলিজিয়ন বেসড ভায়োলেন্স, নিজেদের মধ্যে ঝগড়া মারামারি, একটা ডিসপ্লেসমেন্ট হয়ে গেল মিলিয়ন্স অফ পিপলের মধ্যে গেল। এবং তারপরেও বিষয়টা কি থাকলো, যে একটা কোথাও না কোথাও ইন্ডিয়ার সাথে একটা কানেকশন তৈরি হলো, যে না, যারা যারা, এবার বিষয়টাকে বুঝতে হবে ইন্ডিয়ার সাথে একটা কিরকম কানেকশন তৈরি হলো, যারা যারা এখানে জন্ম নিয়েছিল, বা আমি একটা মানুষ, আমি 1947 বা 50-র পরের কথা বলছি, সেই সময় 1955-এ যখন সিটিজেনশিপ অ্যাক্ট আসলো, সেই সময়ের কথা বলছি, যে তখন কোশ্চেনটা কি দাঁড়ালো, যে যারা যারা এখানে জন্ম নিয়েছে, মানে ইন্ডিয়াতে, যে ইন্ডিয়া যাদের বার্থ প্লেস, যাদের বাবা মা দুজনের মধ্যে কোনো ওয়ান অফ দি প্যারেন্টস আর সিটি রিসাইডিং অ্যাট ইন্ডিয়া, ওই 1950-র আগে বা 1955-এর আগে, সরি 1950-র আগে, 1955-এ তো সিটিজেনশিপ অ্যাক্ট আসলো, বোঝা গেল? এবার যারা এখানে বাই বার্থ ছিল, যারা বা যাদের এখান থেকে রেজিস্ট্রেশন করা ছিল, আমার গ্র্যান্ডফাদার বা আমার ফাদারের রেজিস্ট্রেশন করা ছিল এখানকার সিটিজেনশিপ হিসাবে, তার মানে কি তাদের বাচ্চা কাচ্চারাও এখানকার সিটিজেনশিপ পেয়ে যাবে। এইভাবে বিষয়গুলো আস্তে আস্তে চলতে লাগলো। এইবার দেখা যাচ্ছে, আমরা কনস্টিটিউশন যখন পেলাম 1950-তে, সেখানে আমাদেরকে একটা পার্ট দিল, পার্ট 2, যেটাকে আমরা সিটিজেনশিপ বলি, ফ্রম আর্টিকেল 5 টু আর্টিকেল 11। এবারে আর্টিকেল 5 টু আর্টিকেল 11, এই জিনিসটা যদি আমরা একটুখানি বুঝে যাই, পুরো সাবজেক্ট আমাদেরকে বুঝতে সুবিধা হবে। আর্টিকেল 5 কি বললো? আর্টিকেল 5 শুধু এটুকু বললো যে আমরা সিটিজেনশিপ অ্যাকোয়ার করতে পারি অ্যাট দি কমেন্সমেন্ট অফ দি কনস্টিটিউশন। কারা সিটিজেনশিপ অ্যাকোয়ার করতে পারে? যারা এখানকার বর্ন ইন ইন্ডিয়া, ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া, অর আইদার ওয়ান অফ হুজ প্যারেন্টস আর বর্ন ইন ইন্ডিয়া, বা যারা অর্ডিনারিলি রিসাইড ইন ইন্ডিয়া, মানে বর্ন এখানে নেই কিন্তু আগের থেকে এখানে রয়ে গেছে, মানে মোটামুটি 1947-এর আগের থেকে ভারতবর্ষে আছে, এবং তারপরেও কন্টিনিউয়াসলি চলে আসছে। 1955, 1960, 1965, সেই সময় অব্দি তারা চলে এসেছে, তাহলে তারাও সিটিজেনশিপ পেয়ে যাবে। এবং আরেকটা জিনিস দেখতে হবে, যখনই কনস্টিটিউশন চলে আসলো, যে নট লেস দেন 5 ইয়ার্স ইমিডিয়েটলি প্রেসিডেন্ট দি কমেন্সমেন্ট অফ দি কনস্টিটিউশন, যখনই কনস্টিটিউশন চলে আসলো, তখন তারপরের থেকে কিন্তু মিনিমাম 5 বছর সেই মানুষটাকে ভারতবর্ষে থাকতে হবে, তাহলেই সে তাকে সিটিজেন বলা যাবে। এটা আমাকে বললো আর্টিকেল 5। আর্টিকেল 6 কি বলছে? আর্টিকেল 6 ডিল করলো যে কারা মাইগ্রেট হতে পারে পাকিস্তান থেকে। যারা যারা মাইগ্রেট হয়ে এসছে, মানে পাকিস্তান তখন একটা টেরিটোরিয়াল জায়গা ছিল, তখন সেটাকে পাকিস্তান বলতাম না, ওটা একটা টেরিটোরিয়াল ডিভিশন ছিল, যেটা নানা রকম জায়গা ছিল, যে লাহোর ছিল, বালুচিস্তান ছিল। সেই জায়গা থেকে যারা মাইগ্রেট হয়ে ইন্ডিয়াতে আসলো 1947-এ, যখন এই এন্টায়ার পার্টিশনটা হলো, তারা কি কি রাইটস পাবে, সেটা নিয়ে আমাদের কথা বলছে আর্টিকেল 6।
গেল। এবার আর্টিকেল 7 কি বলছে? আর্টিকেল 7 ডিলস উইথ দ্য রাইট অফ মাইগ্রেন্টস টু ইন্ডিয়া। যারা যারা মাইগ্রেন্ট হয়ে আসলো অন্যান্য জায়গা থেকে, সেটা মেবি ফ্রম পাকিস্তান, মেবি ফ্রম বাংলাদেশ অর এনি আদার কাইন্ড অফ টেরিটরি, যেখান থেকে তারা মাইগ্রেট হয়ে আসলো, তাদেরকে ইন্ডিয়ান গভর্নমেন্ট শ্যাল নট বি ডিম টু বি আ সিটিজেন অফ ইন্ডিয়া আনলেস দে ফুলফিল সার্টেন কন্ডিশনস। তাদেরকে কিছু কন্ডিশনস দিয়ে দেওয়া হলো, এবং যেই কন্ডিশনের উপরে বেস করে ইন্ডিয়া গভর্নমেন্ট তাদেরকে অ্যাজ আ সিটিজেন হিসাবে রেকগনাইজ করতে পারে। কন্ডিশনের মধ্যে সব থেকে মোস্ট অ্যান্ড ফরমোস্ট কন্ডিশন কি? তাদেরকে এখানে এসে রেজিস্ট্রেশন করাতে হবে, এবং রেজিস্ট্রেশনের যা প্রসিডিওর সেটা আমার আর্টিকেল 5 আছে। গেল। আর্টিকেল 8 আমাকে কি বলছে? আর্টিকেল 8 বললো যে রাইট অফ পার্সনস অফ ইন্ডিয়ান অরিজিন রিসাইডিং আউট অফ ইন্ডিয়া, আউটসাইড অফ ইন্ডিয়া, যারা ভারতবর্ষের লোক কিন্তু ভারতবর্ষের বাইরে গিয়ে থাকে, তাদের কি কি সুবিধা পাবে, বা তারা তাদের রাইটস কি কি আছে। এখানে কি বলছে? এনি পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন হু ইজ রিসাইডিং আউট অফ ইন্ডিয়ান হু ইজ আইদার অফ হুজ প্যারেন্টস আর গ্র্যান্ড প্যারেন্টস ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া। তার মানে কি, একটা মানুষ যে এখানে বসবাস করছে, বা যার প্যারেন্টস এখানে আছে, বা যার গ্র্যান্ড প্যারেন্টস এখানে বসবাস করতো বা একটা সময় থাকতো, তারা শ্যাল বি এন্টাইটেল টু সার্টেন রাইটস। তারা কিছু রাইটস পাবে, এবং ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়ার হিসাবে তারা রেজিস্ট্রেশন করাতে পারে। হ্যালো। আর্টিকেল 9 আমাকে কি বলছে? আর্টিকেল 9 বলো টার্মিনেশন অফ সিটিজেনশিপ। তার মানে এই আর্টিকেল 5, 6, 7, 8 এই আর্টিকেল গুলো দিয়ে কেউ যদি কোনো রকম ভাবে ইন্ডিয়ান সিটিজেনশিপ পেয়ে যায়, সেটাকে কোনো না কোনো ভাবে টার্মিনেট করা যেতে পারে অ্যাজ পার আর্টিকেল 9। আর্টিকেল 9 এ কি বললো? ইট স্টেট দ্যাট এনি পার্সন হু ভলেন্টারিলি অ্যাকোয়ার্স দ্য সিটিজেনশিপ অফ আনাদার কান্ট্রি শ্যাল সিজ টু বি আ সিটিজেন অফ ইন্ডিয়া। তার মানে কি, পাতি বাংলা কথায়, যে কেউ যদি ভলেন্টারিলি নিজের ইচ্ছায় অন্য দেশের স্বাধীনতা দাও, তাহলে তোমার ইন্ডিয়ান হওয়ার দরকার নেই ভাই। তুমি যেই দেশের স্বাধীনতা যেই দেশের সিটিজেনশিপ নিয়েছো, তুমি সেই দেশেই ভালো থাকো। এবং এর সাথে আরেকটা কথা কি বললো? The parliament has the power to make provision for the acquisition and termination of citizenship by registration of or naturalization। তার মানে কি, পার্লামেন্টের কাছে একটা প্রভিশনও দেওয়া আছে, পার্লামেন্টের কাছে একটা সুযোগও দেওয়া আছে, যে পার্লামেন্ট চাইলে আর্টিকেল 9টাকে ইউজ করে সিটিজেনশিপের রেজিস্ট্রেশন বা টার্মিনেশন, সিটিজেনশিপ অ্যাকোয়ারের সুবিধা বা টার্মিনেশনের সুবিধা, সেটার উপরে কোনো একটা আইন বানাতে পারে, যেটা পার্লামেন্ট করলো এই সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 এসে। গেল। আর্টিকেল 10 আমাকে কি বলছে? আর্টিকেল 10 বললো কন্টিনিউয়েন্স অফ রাইট অফ সিটিজেনশিপ। পাতি বেসিক কনসেপ্ট 5, 6, 7, 8 এই চারখানা আর্টিকেলে যা যা আমি সিটিজেনশিপের রাইটস পেলাম, সেগুলো আমি কন্টিনিউ কিভাবে করতে পারি, সেটা আমাকে বলো আর্টিকেল 10। আর্টিকেল 10 বেসিক্যালি কি বলছে? তোমার যে সিটিজেনশিপের রাইটটা আছে, সেটাকে তুমি কন্টিনিউ করতে পারো, বাট যদি কোনো রেস্ট্রিকটিভ ইম্পোজড বাই ল থাকে, রেস্ট্রিকশন ইম্পোজড বাই ল থাকে, সেটা কিন্তু তোমার উপর অ্যাপ্লিকেবল হবে না। যেরকম এক্সাম্পল, আমি এখানকার সিটিজেন আছি, ইন্ডিয়ান সিটিজেন হয়ে আমি ইন্ডিয়ার উপরেই টেরোরিজম অ্যাটাক করলাম, তাহলে খুব স্বাভাবিক আমি সিটিজেনশিপ ল্যাপস হয়ে যাবে। বা আমি এখানকার সিটিজেন আছি, আমি সমস্ত রাইটস পাচ্ছি, কিন্তু তারপরে আমি গিয়ে একটা মার্ডার কমিট করলাম, তাহলে আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে, কোর্ট অর্ডার দেবে, জেল হবে, ডেথ পেনাল্টি হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো সেখানে কি আমি বলতে পারবো না আমি সিটিজেন, আমার 100% রাইট আছে, কনস্টিটিউশনের সমস্ত ফান্ডামেন্টাল রাইটস আমার? না। তার মানে কি, কোথাও না কোথাও প্রসিডিওর এস্টাবলিশড বাই ল দ্বারা সেটাকে রেস্ট্রিক্ট করা যেতে পারে। এবং লাস্ট আর্টিকেল 11 কি বলছে? এম্পাওয়ার দ্য পার্লামেন্ট টু রেগুলেট দ্য রাইট অফ সিটিজেনশিপ বাই মেকিং লস। ওই একই গল্প, সিএ এর মতন, যে পার্লামেন্ট চাইলে যে সিটিজেনশিপের যে রাইটটা আছে, রাইট অফ অ্যাকুইজিশন, রাইট অফ টার্মিনেশন, এই রাইটস গুলোকে রেগুলেট করতে পারে, রাইট টু সিটিজেনশিপ বাই মেকিং লস, নতুন নতুন আইন বানিয়ে সেই বিষয়টাকে টার্মিনেটও করতে পারে, অ্যাকোয়ারও করতে পারে, এবং সেই বিষয়টাকে রেগুলেটও করতে পারে। রেগুলেট মানে কি, কোনো কিছু অ্যামেন্ডমেন্টও করতে পারে, রিপিলও করতে পারে, রিভিশনও করতে পারে, এই এন্টার জিনিসগুলো করতে পারে। থ্যাংক ইউ।